আপনারা কি এমন এক ধুধু মরুভূমির কথা শুনেছেন যেখানে জলের অভাবে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব, কিন্তু সেই রুক্ষ বালিয়াড়ি আজ আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় এক শস্য শ্যামলা ভূমিতে পরিণত হয়েছে? এটা কোনো গল্প নয়, বরং ইসরায়েলের এক অদম্য জেদ এবং বিস্ময়কর ইঞ্জিনিয়ারিংয়ের জয়গান। কিভাবে তারা ভূমধ্য সাগরের নোনা জলকে মিষ্টি জল করে 12,000 কিলোমিটার দীর্ঘ খালের মাধ্যমে মরুভূমির বুকে পৌঁছে দিল, সেটা কি আপনারা জানতে চান? এছাড়াও তাদের ডিস্যালিনাইজেশন টেকনিকই বা কীভাবে কাজ করে, আজকের এই ভিডিওতে ইসরায়েলের সেই অভাবনীয় প্রযুক্তির রহস্য সম্পর্কে আপনাদের জানাবো, যা মরুভূমিকে মাথা নত করতে বাধ্য করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ইসরায়েলের কথা বললে দেশটার দক্ষিণাংশে নেগেভ মরুভূমি রয়েছে। এটা এমন একটা এলাকা যা দশকের পর দশক ধরে রেড জোন হিসেবে পরিচিত ছিল। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেত। সারা বছরে এখানে মাত্র কয়েক সপ্তাহ বৃষ্টি হতো। বৃষ্টির অভাবে ভূগর্ভস্থ জলের স্তর প্রতি প্রজন্মের সাথে ক্রমশ কমছিল, এমনকি অনেক জায়গায় জল পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। গ্রামগুলো জনশূন্য হতে শুরু করেছিল, এমনকি যে কয়েকটি পরিবার টিকেছিল তারা খাওয়ার জল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পুরোপুরি জলের ট্যাঙ্কারের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু এই মরুভূমি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আছে ভূমধ্যসাগর, এক বিশাল অন্তহীন জলরাশি যেখানে পৃথিবীর প্রায় 3% লবণ মিশে আছে। এখন প্রশ্ন হলো, এক পাশে সমুদ্র আর অন্য পাশে বিশাল মরুভূমি, তাহলে সমুদ্রের জল মরুভূমিতে নিয়ে আসলেই তো হয়। যেহেতু সমুদ্রের জল পানযোগ্য নয়, তাই তাকে মিষ্টি জলে রূপান্তরিত করে মানুষের চাহিদা মেটানোর পরিকল্পনা করা হয়। ইসরায়েল যখন এই পরিকল্পনার কথা সামনে আনলো, সারা পৃথিবী তাদের এই চিন্তাভাবনা দেখে হাসাহাসি করেছিল। কিন্তু ইসরায়েল কারো কথা শোনেনি এবং তাদের এই ভাবনাকে বাস্তবে রূপ দেয়। ঘটনাটা 2000 সালের, যখন ইসরায়েল সরকারের কাছে একটা বিশাল প্রজেক্ট পেশ করা হয়েছিল। সরকার প্রজেক্টটা দেখার পরপরই গ্রিন সিগন্যাল দিয়ে দেয় এবং এর জন্য $3 বিলিয়ন ফান্ড বরাদ্দ করেন। যদিও কাজটা একেবারেই সহজ ছিল না, এতে অনেক বাধা ছিল এবং প্রধান সমস্যা ছিল বালি। মরুভূমির বালি আসলে জলের সবথেকে বড় শত্রু, কারণ আপনি যত মজবুত করেই খাল তৈরি করুন না কেন, বালিঝড় কয়েক ঘন্টার মধ্যেই পুরো সিমেন্টকে বালির নিচে চাপা দিয়ে দিতে পারে। তাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বালিকে নিয়ন্ত্রণ করা। তাই শুরু করা হয় বালির বিরুদ্ধে এক কঠিন লড়াই। ইঞ্জিনিয়াররা পুরো মরুভূমিকে স্ক্যান করার জন্য স্যাটেলাইট ইমেজারি এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করেন। তারা মূলত খতিয়ে দেখেন যে কোথায় বালি সবথেকে বেশি অস্থির, যাতে সেই সব জায়গায় বালির টিলা অনবরত সরে যায়, সেই রুটগুলো এড়িয়ে চলা সম্ভব হয়। তারপর মাটির শক্তি পরীক্ষা করার জন্য 100 ফুট গভীরতা পর্যন্ত বোরহোল খোঁড়া হয়। মাসের পর মাস মরুভূমিতে তাঁবু খাটিয়ে পরিশ্রম করার পর অবশেষে ম্যাপিংয়ের কাজ শেষ হয়। তারপর শত শত বুলডোজার নামিয়ে বড় বড় বালির টিলা কাটা হয় এবং নিচের জমি সমান করা হয়। এই জমিকে মজবুত ও মসৃণ করার জন্য ইসরায়েল একটা অনন্য কৌশল অবলম্বন করে, যেটা ছিল বালির ওপর জল ছেটানো। কারণ ভেজা বালি আর্দ্রতার কারণে একে অপরের সঙ্গে আটকে গিয়ে একটা স্থিতিশীল ভিত্তি তৈরি করে। তারপর সেখানে দিনরাত কম্প্যাক্টর রোলার চালানো হয়, যার ফলে বালি শেষ পর্যন্ত পাথরের মতো শক্ত স্তরে পরিণত হয় এবং নির্মাণের উপযোগী ভূমিতে পরিণত হয়ে যায়। জমি তৈরি করার পর ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এবং তারপর শুরু হয় আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বড় কনস্ট্রাকশন মিশন। যদিও ইসরায়েল তার প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, কিন্তু এই মিশনের জন্য তাদের কাছে আগে থেকে কোনো রোডম্যাপ ছিল না, কারণ পৃথিবীতে এর আগে এমন কোনো কাজ হয়নি। তাও 46 ডিগ্রি সেলসিয়াসের অসহ্য গরমে 12,000-এর বেশি ইঞ্জিনিয়ার, শ্রমিক এবং যন্ত্রপাতির সাহায্যে 250 মাইল লম্বা কনস্ট্রাকশন করিডর তৈরি করা হয়। এই কাজটি করার জন্য প্রতিদিন প্রায় 70,000 টন বালি সরানো হয়েছিল। এরপর শুরু হয় প্রধান খাল খননের কাজ, যেটা চওড়ায় ছিল 150 ফুট এবং গভীরতা ছিল 23 ফুট। এটা শুধুমাত্র একটা সাধারণ খাল ছিল না, এটা ছিল মরুভূমির বুকে মানুষের তৈরি একটা নদীর মতো, যা সেখানকার মানুষদের বেঁচে থাকার এক নতুন পথ দেখিয়েছিল। সমস্যা কিন্তু তখনও শেষ হয়নি। তারপর একটা বড় চ্যালেঞ্জ সামনে এলো, আর তা হলো নদীর ওয়াটার প্রুফিংয়ের সমস্যা। আসলে নদীটাকে জলরোধী করা ছিল অত্যন্ত জরুরি, কারণ বালি হলো জলের সবথেকে বড় শত্রু। যদি খালটাকে সঠিকভাবে ওয়াটারপ্রুফ করা না হতো, তাহলে হাজার হাজার কোটি কোটি লিটার জল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বালির মধ্যে হারিয়ে যেত। তাই পরবর্তী পর্যায়ে শুরু হলো লাইনিং ও ওয়াটারপ্রুফিংয়ের কাজ। এই পর্যায়ে সবার আগে 2 ইঞ্চি মিহি বালির একটা মসৃণ স্তর বিছানো হয়, তার উপর বসানো হয় 4 থেকে 5 ইঞ্চি পুরু কংক্রিট প্যানেল। প্রতিটা প্যানেলের সংযোগ স্থলে বিটুমিনাস এক্সপেনশন জয়েন্ট ফিট করা হয়। যেখানে মাটি দুর্বল ছিল সেখানে HDPE জিও মেমব্রেন এবং তার উপরে প্রোটেক্টিভ কোটিং লাগানো হয়েছিল। সব মিলিয়ে প্রায় 220 মাইল এলাকা কংক্রিট দিয়ে লাইনিং করা হয়। শুধু তাই নয়, খালের পাড়ে বিশেষ ধরনের উইন্ড ব্রেকিং গ্লাস লাগানো হয়েছে, যাতে প্রবল বাতাস বালি উড়িয়ে এনে খালটাকে ভরাট করতে না পারে।
কাজ শেষ হওয়ার পর কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যদিও সমস্যা তখনও ছিল। প্রথমত, মরুভূমিতে এমন একটা খাল তৈরি করা কখনোই সহজ কাজ নয়। এটা শুধু খাল নয়, বরং এতে শত শত আনুষঙ্গিক পরিকাঠামো যুক্ত রয়েছে, যেমন ব্রিজ, স্পিলওয়ে, শিফন, কনভার্টার, অ্যাকোয়াডাক্ট, ফ্লাড রেগুলেটর এবং ডিস্ট্রিবিউশন গেট ইত্যাদি ইত্যাদি। চাষের জমিতে জলের বন্টনের জন্য প্রতি মাইলে একটা করে গেট বসানো হয়েছে। তবে একটা গেটও যদি নষ্ট হয় তাহলে কয়েকশো হেক্টর জমি শুকিয়ে যেতে পারে। অবশেষে দীর্ঘ 15 বছর পর খালের ফাইনাল টেস্টিং শুরু হলো। ধীরে ধীরে এতে জল ছাড়া হলো, প্রথমে 500, তারপর 2000 এবং সবশেষে 6000 কিউবিক মিটার। জল যখন পূর্ণ হলো, মানুষের মনে আনন্দের জোয়ার এলো, কারণ সেই সূক্ষ্ম জমিতে প্রথমবার প্রাণ ফিরে এসেছিল। জল তো এলো, কিন্তু সেই জল ছিল নোনা। ভূমধ্যসাগরের নোনা জল চাষাবাদের জন্য ছিল বিষের মতো। তাই একে মিষ্টি জলে রূপান্তর করতে ব্যবহার করা হলো পৃথিবীর সবথেকে উন্নত ডিস্যালিনাইজেশন টেকনিক। এর জন্য প্রথমে ডিস্যালিনাইজেশন প্ল্যান্টে প্রি ট্রিটমেন্ট পর্যায়ে বড় বড় বজ্রগুলো সরানো হলো। বালি, কাদা ও তেল দূর করতে স্যান্ড ফিল্টার এবং অয়েল সেপারেটর ব্যবহার করা হলো। তারপর মাইক্রো ফিল্ট্রেশন ধাপে অতিক্ষুদ্র জীব ও ব্যাকটেরিয়া দূর করতে হলো ফাইবার মেমব্রেন ব্যবহার করা হলো। সবশেষে রিভার অসমোসিস পদ্ধতির মাধ্যমে সমুদ্রের জল থেকে 60 থেকে 70 বার উচ্চ চাপে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত করা হলো। ফলে লবণ, ভারী ধাতু এবং রাসায়নিক পদ্ধতিগুলো আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ পরিশ্রুত জল বেরিয়ে আসে। এই প্রক্রিয়ায় পরিশোধিত জল এতটাই বিশুদ্ধ হয়ে যায় যে তা স্বাধীন ও পানসে হয়ে যায়। তাই এতে প্রয়োজনীয় খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মিশ্রণ দেওয়া হয়। তারপর আসে চূড়ান্ত পর্যায়ে, যেখানে জীবাণু মুক্তকরণ করা হয়। এই ধাপে ইউভি রশ্মি, ওজোন এবং সামান্য ক্লোরিন ব্যবহার করা হয়। তারপরে এই জল পানযোগ্য মান অর্জন করে এবং খাল ও পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হয়। ইসরায়েলের এই প্রকল্পটা মরুভূমিতে কোনো সবুজ বিপ্লবের চেয়ে কম কিছু ছিল না। যখনই এই মিষ্টি জল দক্ষিণ ইসরায়েলে পৌঁছালো, সেই মৃতপ্রায় জমিতে যেন প্রাণের স্পন্দন ফিরে এলো। যে সমস্ত কৃষকরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তারা আবার সেখানে ফিরে আসেন এবং জনশূন্য গ্রামগুলো পুনরায় জনবসতি ভরে ওঠে। গড়ে ওঠে নতুন নতুন কলোনি ও খামার। এই সাফল্যের পেছনে ইসরায়েলের সবথেকে বড় উদ্ভাবন ছিল ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই প্রযুক্তিতে জলের প্রতিটা ফোঁটা সরাসরি গাছের গোড়ায় পৌঁছায়, ফলে জলের অপচয় হয় না এবং জমিও শুকিয়ে যায় না। মরুভূমিতে প্রাণের সঞ্চারের এই কাজ ইসরায়েল আগেও করেছে। 1956 সালে তারা ন্যাশনাল ওয়াটার ক্যারিয়ার প্রকল্প শুরু করেছিল, যা সম্পন্ন হতে প্রায় 1 দশক সময় লেগেছিল এবং 1966 সালে এটা পুরোপুরি কার্যকরী হয়েছিল। এই ব্যবস্থাপনায় পুরো মরুভূমিকে সবুজ করে তুলছে। বর্তমানে দক্ষিণ ইসরায়েলে মাইলের পর মাইল এলাকা জুড়ে আঙুর বাগান, গমের ক্ষেত, সবজির খামার, খেজুর বাগান এবং উন্নত গ্রিনহাউস দেখা যায়। স্যাটেলাইট থেকে এই দৃশ্য দেখলে মনে হয় যেন সোনালি মরুভূমির বুক চিরে এক লম্বা সবুজ শিরা বয়ে চলেছে, যাকে বলা হয় দ্য গ্রিন আর্টারি অব ইসরায়েল। এটা শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নয়, বরং এটা একটা বড় প্রমাণ যে জল শুধু প্রকৃতি প্রদত্ত নয়, প্রযুক্তির মাধ্যমে তৈরি করা সম্ভব। এইভাবে ইসরায়েল মরুভূমির বুকে সমুদ্রের ধারা বইয়ে দিয়ে পৃথিবীর অন্যতম কঠিন এক ভৌগোলিক পরিবেশকে বদলে দিয়েছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।